প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সুব্রত স্যার সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি কে বাঁচাই গল্প বিশ্লেষণ করেছিলাম, তবে প্রসঙ্গক্রমে একটু তথ্য সংশোধন করছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুতরাং বাংলায় যে ভয়াবহ মন্বন্তর হয়েছিল তা 1943 খ্রিস্টাব্দে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। আজকে আমি আলোচনা ও বিশ্লেষণ করব বর্তমানকালের বিশিষ্ট কথাসাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি। মহাশ্বেতা দেবী তার সাহিত্য সম্ভারগুলিকে সময়ের মুখ করে তুলেছিলেন। শিল্প ও বাস্তবের সুনিপুণ মেলবন্ধন লক্ষ্য করা যায় তার রচনাগুলিতে। তার এরকমই একটি অসাধারণ গল্প হলো ভাত। গল্পটি 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় প্রকাশিত হয় ও লেখিকার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই গল্পটি। আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র তথা নায়ক হলো উৎসব। এছাড়াও অন্যান্য চরিত্রগুলি হলো বুড়োকর্তা, বড় পিসিমা, বাসিনী, বড় বউ, মেজ বউ, সতীশ মিস্ত্রি, সাধন প্রভৃতি। সমগ্র গল্পটির কাহিনী রূপায়ণ ঘটেছে কলকাতার এক জনৈক বড়বাড়িকে কেন্দ্র করে। এবার মূল আলোচনায় আসছি। উৎসব নাইয়া দক্ষিণবঙ্গের বাদা অঞ্চলের বাসিন্দা। তার পিতার নাম হরিচরণ নাইয়া। উৎসব সতীশ মিস্ত্রির ক্ষেতে কাজ করে কোনো ক্রমে নিজের সংসার চালায়, কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ও মাতলা নদীর বন্যার জলে উৎসবের সংসার অর্থাৎ ঘর বাড়ি সহ স্ত্রী সন্তানরা তলিয়ে যায়। ফলস্বরূপ প্রিয়জনকে হারিয়ে সে শোকে পাগল হয়ে যায়। এদিকে বন্যায় বিপর্যস্ত মানুষদের জন্য সরকার থেকে লঙ্গরখানায় খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়, কিন্তু উৎসব তখনও শোকে অচেতন। যখন সে চেতনা লাভ করলো তখন খিচুড়ি শেষ। উৎসবের আর খিচুড়ি খাওয়া হলো না। এমনই মন্দ কপাল তার। এরপর উৎসব নিজের জীবন রক্ষার তাগিদে বাসিনীর সাহায্যে কলকাতার বড় বাড়িতে আসে, শুধুমাত্র ভাতের বিনিময়ে। উৎসবের চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি, কেননা তার চাহনিতে ছিল উগ্র ভাব। এছাড়া কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা ছিল অত্যন্ত ছোট ও চেহারাটা ছিল বুনো বুনো। অর্থাৎ উৎসব ছিল এক গ্রাম্য ছাপোষা হতদরিদ্র বুভুক্ষু মানুষ। তবে বড় পিসিমার ইচ্ছায় উৎসবের সেখানে আশ্রয় হয়। আসলে বুড়োকর্তার সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা হলেন বুড়োকর্তার বোন। বাস্তবে তার বিয়ে হয়নি, তবে শিবের সঙ্গে তার কাল্পনিক বিয়ে হয়েছে। সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে। এদিকে বুড়োকর্তা মরণাপন্ন, তার লিভারে ক্যান্সার, বয়স 82। তাকে বাঁচানোর জন্য ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছেন। তান্ত্রিক হোমযজ্ঞ করবে যাতে বুড়োকর্তা সুস্থ হয়ে বেঁচে ওঠে। তাই বড় বাড়িতে সকলের মধ্যে কর্মব্যস্ততা। মেজ বউ উনুন পাড়ে বসেছে শাশুড়িকে বিভিন্ন প্রকার মাছ খাওয়ানোর জন্য, কেননা স্বামী মারা গেলে সে আর মাছ খেতে পারবে না। যজ্ঞের জন্য বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আদমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে এসেছে বালি, আরও কত কি ফরমাস সব যজ্ঞের জন্য। তান্ত্রিকের মতে হোমে বসার আগে খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই বড় বাড়িতে চলছে রান্নার নানা আয়োজন। এই বাড়িতে 5 প্রকার চালের ভাত রান্না হয়। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবুর জন্য কনকপানি চালের ভাত, মেজ ও ছোট ছেলের জন্য 12 মাস পদ্মজালি চালের ভাত, আর বামুন ঝি চাকরদের জন্য মোটা সাপটা চালের ভাত। উৎসব এত নানাবিধ চাল দেখে বিস্মিত হয়ে যায়, তার চোখ ঠিকরে বেরিয়ে আসে। আসলে বড় বাড়ির এত নানাবিধ চাল, ঐশ্বর্য, বিলাসিতা সবই নাকি বাদার দৌলতে। বাদা অর্থাৎ নিম্ন জলাজমি, কিন্তু উৎসবের বাদায় পাওয়া যায় গুগলি, গেড়ি, কচু শাক, শুষ্নো শাক। যাই হোক, যজ্ঞের জন্য সমস্ত কাঠ কাটার দায়িত্ব উৎসবের। কাঠ কাটতে কাটতে উৎসবের স্মৃতিপটে ভেসে ওঠে
স্ত্রী সন্তানের কথা। তাদের হারিয়ে আজ সে খুব একা। এদিকে তান্ত্রিকের নতুন বিধান হয়েছে যে আগে হোম হবে, তারপর সকলে ভাত খেতে পাবে। কিন্তু খিদের জ্বালায় উৎসবের পেট আর মানতে চায় না। তাই বাসিনী তাকে লুকিয়ে লুকিয়ে একটু ছাতু খেতে দেয়, কিন্তু সাগরে শিশির পড়ে, অর্থাৎ এতটুকু ছাতু দিয়ে উৎসবের ক্ষুধার গহর পূর্ণ হয় না। এরপর উৎসব যখন জানতে পারে রান্নার সব আয়োজন সমাপ্তির পথে, এসব কথা শুনে তখন উৎসব বুকে বল পায়। ভাত খাওয়ার স্বপ্নে সে বিভোর হয়ে যায়। সে 2.5 মণ কাঠ কাটে ভাতের হুতাশে। এদিকে তান্ত্রিক কালো বিড়ালের লোমের সাথে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। তার মন্ত্রের গর্জনে বুড়োকর্তার শরীর থেকে রোগ বের হয়ে আসে। উৎসব সমস্ত কাঠ কাটার পর বাইরে এসে শিব মন্দিরে চাতালে বসে ও প্রিয়জনের স্মৃতি রোমন্থন করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর কোনো একজনের পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ঘুম ভাঙার পর সে দেখে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ও লোকের ছোট ছোট জটলা। সে অত্যন্ত ঘাবড়ে যায়। এরপর ধীরে ধীরে সে বড় বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে, অর্থাৎ এত কিছু করেও বুড়ো কর্তাকে বাঁচানো যায়নি, সে মারা গেছে। তান্ত্রিক কিন্তু এতে এতটুকু কুণ্ঠিত হননি। তিনি সমস্ত দায় বাড়ির ছেলেদের চাপিয়ে নিজেকে বিপদমুক্ত করেন। শুরু হয় বুড়োকর্তার শবদেহ যাত্রার আয়োজন। ফুল, চন্দন, খই, ধুতি, কীর্তন দল, পেশাদারি সব বাহক, আরও কত কি। মৃত্যুর আগেও যেমন, তেমনি মৃত্যুর পরেও কোনো কিছু যেন ত্রুটি না ঘটে, তার জন্য এত কিছু প্রয়াস। অবশেষে রাত 1টার পর বুড়োকর্তা বোম্বাই ঘাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। এদিকে বুড়োকর্তা মারা যাওয়ার কারণে সমস্ত রান্না অসুচি হয়ে যায়। তাই পিসিমার নির্দেশে বাসিনীর সমস্ত রান্না পথে ফেলে দিতে উদ্যোগী হয়। ফলে উৎসবের মনের মধ্যে যে মেঘ জমে উঠেছিল তা সরে যায়। সে এই কাজে বাসিনীকে সাহায্য করে ও মাথার মধ্যে স্থির করে ফেলে যে সে কী করবে। কেননা বহুদিনের আকাঙ্ক্ষিত ভাত সে কোনো মতেই হাত ছাড়া করতে চায় না। অবশেষে সে বাসিনীর কাছ থেকে মোটা চালের ভাতের বড় ডেকচিটা নিয়ে স্টেশনের দিকে দৌড় দেয়। বাসিনীও তার পেছনে ছুটতে ছুটতে থাকে ও তাকে অসুজ বাড়ির ভাত খেতে নিষেধ করে। কিন্তু উৎসব এসব নিষেধ অগ্রাহ্য করে বাসিনীর দিকে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। উৎসবের এমন ভয়ঙ্কর ক্ষুধার্ত রূপ দেখে বাসিনী থমকে দাঁড়ায়। অবশেষে উৎসব স্টেশনে বসে খাবল খাবল ভাত খায়। ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পায়। ভাত খেতে খেতে সে পরিকল্পনা করে যে ভাত খেয়ে দেহে শক্তি পেলে সে বড় বাড়ির আসল বাধাটার খোঁজ করবে এবং ভোরের ট্রেনে চেপে সোজা ক্যানিং যাবে। কিন্তু প্রচুর ভাত খাওয়ার আবেশে পেটে ভাতের ভার নিয়ে উৎসব স্টেশনে হাঁড়িটি জাপটে ঘুমিয়ে পড়ে। ঘুম তার ভাঙেনি। অবশেষে বড় বাড়ির লোকেরা সকালে পেতলের ডেকচি চুরির অপরাধে উৎসবকে ধরে ফেলে এবং মারতে মারতে তাকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধাটা খোঁজ করা হয় না আর উৎসবের। সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, অর্থাৎ যে বাধা ছিল উৎসবের মতো দিন দরিদ্র অনাহারী মানুষদের বেঁচে থাকার প্রকৃত ঠিকানা। এবার গল্পটি বিশ্লেষণ করছি। আসলে মহাশ্বেতা দেবীর ভাত গল্পটির মধ্য দিয়ে সমাজের কঠোর সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। শ্রেণী ও সম্পদগত বৈষম্য একটা সামাজিক ব্যাধি যা যুগ পরম্পরায় চলে আসছে। বিত্তশালীদের হাতে রয়েছে প্রচুর সম্পদ, অপরদিকে বিত্তহীন অর্থাৎ দরিদ্র মানুষদের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম খাবারটুকু দরকার সেটুকুও নেই। অথচ এদেরই কায়িক পরিশ্রমের দ্বারাই ধনীরা আরও ধনী হচ্ছে। যে প্রাপ্য অধিকারটুকু এদের পাওয়া দরকার সেটুকু তারা তো পায় না, উপরন্তু লাঞ্ছনার শিকার হয় এরা। ভাত গল্পটিতে বিত্তবান মানুষদের
বিত্তহীন তথা দরিদ্র মানুষদের প্রতি হৃদয়হীনতার ছবি ফুটে উঠেছে, যা সমাজের শাশ্বতকালের চিত্র। ভাত গল্পটি গ্রাম্য সাধারণ সরবরাহ মানুষের জীবন সংগ্রামের কাহিনী। একদিকে ধনীদের ভাতের প্রাচুর্য, অপরদিকে নিঃস্ব দরিদ্র মানুষের ভাতের জন্য ব্যাকুলতা। এই নাটকীয় দ্বন্দ্ব চরিত্রগুলির পারস্পরিক টানাপোড়েনে পরিস্ফুট হয়েছে, তাই গল্পটির নামকরণ বিষয়কেন্দ্রিক ও সার্থক। পরিশেষে বলা যায়, ভাতের স্বপ্ন তাড়নায়, অর্থাৎ দুমুঠো ভাতের জন্য উৎসবের মতো অসহায় নিম্নবর্গের মানুষের দল কিভাবে হারিয়ে যায়, তার অনন্য দৃষ্টান্ত হলো ভাত গল্পটি। সুতরাং গল্পটি আলোচনা ও বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও বাংলা বিষয়ে আলোচনা, বিশ্লেষণ ও গাইডেন্স পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অবশেষে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।